তবে লাইভ হচ্ছে কথা বলেন আপনি দেখুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আপনি ক্যামেরাটা সামনের দিকে দেন, সামনে ক্যামেরা দেন, ফ্রন্ট ক্যামেরাটা দেন। কই? ফ্রন্ট ক্যামেরাটা কোথায়? ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এই যে দেন আপনি। আসসালামু আলাইকুম। আমি আমানুল্লাহ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ল অ্যান্ড রেমেডির তত্ত্বাবধায়ক। আমরা এখন বঙ্গভবনে আছি। কিছুক্ষণের মধ্যে আমাদের চিফ উপদেষ্টা শপথ প্রফেসর ইউনূস, ডক্টর প্রফেসর ইউনূস শপথ গ্রহণ করবেন ইনশাল্লাহ। তো এখন বলতে গেলে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে এটাই সেই নতুন স্বাধীন বাংলাদেশের নতুন সরকার হতে যাচ্ছে। আমরা সেই সরকার গঠনের প্রক্রিয়ায় এবং শপথ গ্রহণের অনুষ্ঠানে দাওয়াত পেয়ে এসেছি। আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা দেশের মধ্যে যে যেখানে আছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং আমাদের ছাত্র জনতাকে সহায়তা করবেন। ছাত্র জনতার সাথে আমাদের সেনাবাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করে দেশের যত লুটতরাজ ওগুলোকে দমন করবেন। দেশের যত অরাজকতা এগুলোকে দমন করবেন। দেশের যত চোর ডাকাত এখন হয়তো তারা একটা চান্স নিতে চাইবে, তাদের বিরুদ্ধে আপনারা পাড়া মহল্লায় সব জায়গায় আপনারা পাহারা দিবেন। আপনারা পালাক্রমে পাহারা দিবেন এবং দেশ সাজানো এখন দেশের সচেতন নাগরিকের দায়িত্ব। দেশ সাজানো এখন দেশের ছাত্র জনতার দায়িত্ব। দেশ সাজানো এখন যারা দেশের সভ্য মানুষ তাদের দায়িত্ব। সভ্যতা এটা ধরে রাখতে গেলে, সভ্যতা এটা রিচ করতে গেলে, এটাকে উত্তর বাড়াতে গেলে আমাদের সবার পার্টিসিপেশন দরকার আছে, আমাদের সবার অংশগ্রহণ দরকার আছে। আপনারা হয়তো জানেন পুলিশ এরই মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় ফিরে না এসে তারা একটু গোসা ভাব দেখাচ্ছে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমাদের ছাত্ররা সেই রাজপথের মধ্যে যেভাবে যে ট্রাফিক শৃঙ্খলা মেনটেন করে, তারা যেভাবে আমাদের শান্তি শৃঙ্খলা ট্রাফিক আইন পরিচালনা করছে, শুধু ট্রাফিক আইন না, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে সব কিছু। এখন এটা আমাদের দেশ, এটা আমাদের বাড়ি, এটা আমাদের ঘর, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দরকার। এটাকে লুটতরাজকারীদের বিরুদ্ধে লুটতরাজকারীদের লুটপাট থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব, দেশের মানুষের সবার দায়িত্ব। আমরা সবাই এই গভর্নমেন্ট এটাকে অনেকে বলবে হয়তো আর্মি ব্যাকড গভর্নমেন্ট, আমি বলবো আর্মি ব্যাকড গভর্নমেন্ট না, এটা একটা প্যাট্রিয়টিক গভর্নমেন্ট, এটা একটা দেশপ্রেমিক গভর্নমেন্ট। কারণ এই গভর্নমেন্ট সৃষ্টি হয়েছে ছাত্র জনতার আন্দোলনে। এই গভর্নমেন্ট আর্মি সৃষ্টি করে নাই, কিংবা আর্মি হয়তো সেনাবাহিনী আমাদেরকে সহায়তা করেছে, জনগণকে সহায়তা করেছে, কিন্তু এই সরকার সৃষ্টি হচ্ছে ছাত্র জনতা আপামার জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে। যে রিভলিউশন হয়েছে, ইট ইজ এ রিভলিউশন, এটা একটা আন্দোলন, এটা একটা সংগ্রাম। এই সংগ্রামে আজকে বাংলাদেশের সমগ্র মানুষ 99%-এর উপরের মানুষ, চেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেছে। সুতরাং কারো ভূমিকা কারো চেয়ে কম নয়। আমরা হয়তো এখানে দাওয়াত পেয়েছি, এসেছি, আমরা আপনাদেরকে এটা জানাতে পারছি। আমরা অন ইউর বিহাফ, আমার যত ফ্রেন্ডস আছেন তাদের পক্ষে হয়তো আমি এসেছি, মনে করবেন আপনিও এখানে এসেছেন। এখানে তো যোগাযোগের ব্যবস্থা ঠিক নেই, শৃঙ্খলার ব্যবস্থা ঠিক নেই, তারপরও অনেক কষ্ট করে হয়তো এই অনুষ্ঠানটা সাজানো, এখানে কাকে কাকে দাওয়াত করবে না করবে এগুলোও সম্বন্ধে একটা সিরিয়াল মেনটেন করা, কাট করা, পাস করা অনেক কষ্ট ছিল, সাধ্য ছিল। এগুলা আমাদের সবারই সম্মিলিত প্রচেষ্টায় সমাধান হয়েছে। এখন আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে এখন কানায় এখানে হল রুম কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি আপনাদের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে একজন সচেতন নাগরিক হিসাবে, একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে, একজন নিজেকে সভ্য মানুষ মনে করে আমি আপনাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
সবার প্রতি আমার পক্ষ থেকে জানাই, আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষা করেন। আপনারা পালাক্রমে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় কমিটি গঠন করে আপনাদের নিজ নিজ এলাকাকে রক্ষা করেন। ইনশাআল্লাহ নতুন গভর্নমেন্ট ফর্ম তো হয়ে যাবে ইনশাআল্লাহ। হওয়ার পর দেখবেন এখানে আগাছা কিছু থাকবে না। আমি ইনশাআল্লাহ এটা দৃঢ়তার সাথে বলতে পারি। বাংলাদেশ যতটুকু খারাপ পজিশনে চলে গেছিল তার চেয়ে আরও অনেক গুণ, হয়তো মনে করবেন আপনারা যারা অঙ্কের ছাত্র তারা জানেন যে 0 থেকে মাইনাসের দিকে যায়, হয়তো -10-এ যদি গিয়ে থাকে এখন 100+100-এ চলে যাবে, অর্থাৎ বাংলাদেশ উন্নয়নের দিকে চলে যাবে ইনশাআল্লাহ। রেমিটেন্স আসছে, এখন সব জায়গায় শান্তি শৃঙ্খলা মেনটেন হচ্ছে। আমাদের পুলিশ ভাইদেরকেও বলি, আপনারা গুসা করে লাভ নাই, আপনাদের আমলনামা ঠিক করে ফেলেন, ঠিক করে দায়িত্বে যোগ দিয়ে। যাদের আমলনামা ঠিক নেই তারা হয়তো রিজাইন করতে পারেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা হয়তো রিজাইন করতে পারেন, কিন্তু যাদের আমলনামা ভালো আছে তারা অতি সত্বর দায়িত্বে যোগদান করেন। আমি সম্মানিত ব্যক্তিগুলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ব্যক্তিগত অনুরোধ জানাচ্ছি এবং যারা নিজের আপনারা আপনাদের অবস্থানে যাওয়া চান তাদের আমরা আশা করি বাংলাদেশে সবাই মুক্ত গণতান্ত্রিক পরিবেশে আজকে বলতে গেলে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। 18-20 কোটি জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমাদের মধ্যে এখন আমরা স্বাধীন, আমাদের দেশ সমগ্র কিছু থেকে স্বাধীন হয়ে গেছে। স্বাধীনতা আমরা হয়তো এটা নতুনভাবে পেয়েছি, এই স্বাধীনতা আমাদের প্রয়োজন ছিল। আপনারা হয়তো জানেন আমরা যেহেতু ল প্রফেশনের সাথে জড়িত আছি, আমাদের সংবিধান থেকে শুরু করে দেশের নিয়ম কানুন, জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ, অ্যাডমিনিস্ট্রেশন, শাসন বিভাগ সমস্ত সেক্টরে যে হারে দলীয়করণ করা হয়েছিল, সমস্ত সেক্টরে যে হারে দুর্নীতি করা হয়েছিল, সমস্ত সেক্টরে যে হারে অনিয়ম করা হয়েছিল, এর হয়তো আমাদের মনে হয় সারা জীবনে ইনশাআল্লাহ আর হবে না। এখন থেকে আপনারা দৃঢ় প্রতিজ্ঞা নেন যে দেশ স্বাধীন হয়ে গেছে। যদি কেউ আমি আপনাদেরকে বলি, আমি হয়তো আজকে একটা সুযোগ পেয়েছি, জানি না আমার এই লাইভটি সঠিকভাবে হচ্ছে কিনা। আপনারা যে কোনো একটি ন্যায়গত কর্মকাণ্ডে কোনো সরকারি কর্মকর্তা যদি গোষ্ঠী থাকে, সাথে আপনারা অভিযোগ দাখিল করবেন এবং আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করবেন যে উনি আমার কাছ থেকে ঘুষ চেয়েছে, সাথে অভিযোগ দাখিল করবেন। প্লিজ দয়া করে আমি আপনাকে বলি, আপনি একজন করে যদি সবাই এভাবে যদি অন্যায়ের প্রতিবাদ করতে থাকে, তাহলে পুরা বাংলাদেশ থেকে অন্যায় আস্তে আস্তে সরে যাবে, কমে যাবে। তাছাড়া এখন তো এক ধাক্কার মধ্যেই মনে করেন 50% থেকে বা 70%-এর মতো কমে গেছে ইনশাআল্লাহ বলা যায়। বাকি 30%ও কমে যাওয়ার জন্য ভবিষ্যতে আমাদের যারা সচেতন, যারা সংগ্রামী, যারা ন্যায় বিশ্বাসী, যারা অন্যায়ের বিরোধী, যারা ন্যায় প্রতিষ্ঠায় বিশ্বাসী, যারা একটা কথা আছে কি যে আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করেন, আপনি তো শুধু যদি মুসলমান হয়ে থাকেন তাহলে তো শুধু অন্যায়ের প্রতিবাদকারী হিসেবে জনগণের কাছে বাহবা পাবেন এটুকু নয়, আল্লাহর কাছেও তো আপনি একজন ভালো আমার ফলোয়ার্স, আমার ফ্রেন্ডস সবাইকে বলি, আমি হয়তো আমার যেসব পোস্ট দিয়ে থাকি
ন্যায় নীতির পক্ষে, আইন কানুনের পক্ষে। আমি যেহেতু একজন আইনজীবী, সুতরাং আইনের বাইরে কোনো কথা বলা, কোনো কিছু লেখা, কোনো কিছু পোস্ট দিয়ে আমার সাজে না, কোনো কিছু আন্দাজের উপর বলাও আমার সাজে না। সেজন্য আমি যে পোস্টগুলো দিই আপনারা নিঃসন্দেহে ওগুলো পোস্ট করে দিবেন বা শেয়ার করে দিবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এটাও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে, সেটা ল অ্যান্ড রেমেডি, ওটাও ফলো করতে পারেন। তাছাড়া সমসাময়িক আইনগত বিষয় নিয়ে যেটার উপর বিশেষ করে জনগণ ভুগছে সেটার উপর আমি সময়ে সময়ে আমি আমার পেশারগত দায়িত্বের মাঝখান থেকে সময় বের করে মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি। ওগুলো আপনারা শেয়ার করতে পারবেন, দেখতে পারবেন। তাছাড়া আমি বিশেষ করে আমি আমার ফলোয়ার্স কিংবা আমার যারা ফেসবুক ফ্রেন্ডস আছে তাদেরকে বলবো, প্লিজ দয়া করে আপনারা প্রত্যেকে যার ফ্যামিলি থেকে একজন করে আইনজীবী বানাবেন। কারণ আমি নিজে আইনজীবী হিসাবে যতটুকু কনফিডেন্স নিয়ে ভাবতে পারি, যতটুকু কনফিডেন্স নিয়ে আস্থা নিয়ে জীবনযাপন করতে পারি, যতটুকু ফ্লোরিশিং মাইন্ড নিয়ে জীবনযাপন করতে পারি, উৎফুল্ল মাইন্ড নিয়ে জীবনযাপন করতে পারি, আমি মনে হয় হাজার কোটি টাকার অনেক মালিকও এরকম একটা উৎফুল্ল মনে নিজেকে ফিল করতে পারে না, অনুভব করতে পারে না। এটা একটা বিরাট বিষয়। কারণ জ্ঞান হচ্ছে মানুষের জ্ঞানের সাধনায় যারা লিপ্ত হয়ে যায় তারা হচ্ছে। তো সুতরাং আপনাদেরকে তাছাড়া আমি আমার পক্ষ থেকে যদি কোনো বর্তমান সরকারকে কিংবা বর্তমান যে সরকার ফর্ম হতে যাচ্ছে যে এই সরকারকে প্রতি যদি আপনাদের পক্ষ থেকে যদি কোনো দাবি কিংবা কোনো অনুরোধ, কোনো যদি প্রেসক্রিপশন দিয়ে দেওয়ার আমার সম্ভব হয়, তাহলে আমি সেই প্রেসক্রিপশনটা আপনাদের কাছে একটু আগে থেকে শেয়ার করি। সেটা হচ্ছে যে ম্যাট্রিকে কম্পালসারি ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে 100 নম্বরের পরীক্ষা, হ্যাঁ যেটা বলতে চেয়েছিলাম, ম্যাট্রিক পরীক্ষায় অবশ্যম্ভাবীভাবে ফান্ডামেন্টাল রাইটসের উপর অত্যাসংবিধানে বিধৃত ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার সংক্রান্তে 100 নম্বরের একটা সাবজেক্ট থাকতে হবে। এটা হলো আমার প্রথম দাবি কিংবা চাওয়া। তারপরে কারণ এগুলো না হলে আপনি স্বাভাবিকভাবেই একটা পুলিশ স্টেশনে যান বা গভর্নমেন্ট অফিস কোনো কর্মকর্তার কাছে যান, আপনি নিজের অধিকারটা সম্বন্ধে আপনি স্ট্রংলি কোন ধারায় আছে, কীভাবে আছে নেই ওটা বলতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এরপরে যদি কোনো কিছু চেয়ে থাকি বা আপনাদের পক্ষে কোনো কিছু এই সরকারের কাছে দাবি করে থাকি, সেটা হবে আমার দ্বিতীয়ত যত ছাত্ররা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পড়বে তাদেরকে কম্পালসারিলি সামরিক প্রশিক্ষণ দিতে হবে। এটা আমার দেশের জন্য পারিপার্শ্বিক সমস্ত অবস্থার বিবেচনায় এটা আমার দেশের জন্য খুবই প্রয়োজন। এটা হ্যাঁ যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যারা এসএসসি পাস করবে তাদেরকে অবশ্যই পরীক্ষা দিবে বা এসএসসি পড়বে, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এসএসসি, যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলি, সেটা যারা পরীক্ষা দিবে তাদেরকে অবশ্যই সামরিক প্রশিক্ষণ নিতে হবে। এটার উপর 100% মার্কের একটা পরীক্ষা থাকবে। এটা অবশ্যই এই দুটো জিনিস অবশ্যই প্রয়োজন বর্তমানে। তারপরে হচ্ছে এরপরে ভবিষ্যতে যারা সরকারি কর্মকর্তা হিসাবে নিয়োগপ্রাপ্ত জন্য দরখাস্ত করবে তাদেরকে অবশ্যই সমগ্র সংবিধানের উপর পূর্ণ অভিজ্ঞতা নিয়ে এবং বিশেষ করে সাংবিধানিক যেসব মৌলিক অধিকার বা যেসব কাজকর্ম দায়িত্ব, রাইটস অ্যান্ড ডিউটি, নিজেদের অধিকার এবং দায়িত্ব সম্বন্ধে সাংবিধানিকভাবে যেসব দায়িত্ব একজন সরকারি অফিসারের উপর থাকে ওসব সংক্রান্তে পরীক্ষা দিয়ে যেতে হবে। বিসিএস পরীক্ষায় শুধু কয় দেশে কোন দেশের রাজধানী কোথায়, কোন দেশের প্রেসিডেন্টকে, এগুলা জেনে লাভ নেই। আমাদের দরকার হচ্ছে আমাদের সংবিধানে কি ধারায় কি অনুচ্ছেদে কোন অনুচ্ছেদে কোন জনগণের প্রতি কী অধিকার সংরক্ষিত হয়েছে, ওগুলো সংরক্ষিত করার জন্য একজন সরকারি অফিসারের কতটুকু দায়িত্ব আছে এগুলো সংক্রান্তে জানা দরকার। ভবিষ্যতে পরীক্ষা, বিসিএস পরীক্ষা বলেন এই বলেন সে বলেন, সমগ্র ইস্যুতে আগে আমাদের বাংলাদেশের সংবিধানের উপর ইয়ে করতে হবে। তাছাড়া আপনারা হয়তো সবাই জানেন যে সংবিধানকে যে হারে কাটছিট করা হয়েছে
সংবিধানকে যে হারে সংবিধানের মূল সূত্র থেকে বিচ্যুত করা হয়েছে, অর্থাৎ আমি আপনাদেরকে বলি আপনারা আমার এটা সেভ করে রাখবেন বা শেয়ার করবেন। সেটা হচ্ছে একটি আজকে সরকার যেটা হতে যাচ্ছে, এটা কিসের সরকার? আপনারা হয়তো যারা গত স্বৈর শাসনের অধীনে এখনও আছেন তারা মনে করে থাকবেন, বলে থাকবেন যে এটা তো সংবিধানের বাইরে। হ্যাঁ, সংবিধানের বাইরে আপনি বলেন এটা সংবিধানের বাইরে, অমুকের বাইরে। সংবিধান বলেন, এই বলেন, সেই বলেন, জনগণের আস্থা, জনগণের আশা, জনগণের ইচ্ছাই হচ্ছে আসল সংবিধান। এটা মনে রাখবেন। আর হলো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি একজন ল স্টুডেন্ট কিংবা একজন লয়ার, একজন আইনজীবী হিসাবে রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত আমার যথেষ্ট ধারণা আছে। আমাদেরকে পড়তে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। সামনে থেকে দেখলে মানুষ কথা শুনতে চায় না, একটু দূরের থেকে দেন। দূরের থেকে দেন, আপনি দূরের থেকে দেন, আপনার তো মুখের সামনে চলে গেছে। না, আওয়াজ যাবে না তো, আওয়াজ আপনারা শুনেন। যেটা বলতে চেয়েছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের যে ধারাগুলো আছে, অর্থাৎ অ্যারিস্টটল, প্লেটো, অর্থাৎ বিভিন্ন দার্শনিকরা যেসব সূত্রগুলো দিয়েছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য, সেই রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠার যেই সূত্রগুলো আছে, এই সূত্রের অধীনেই এই বর্তমান সরকার ফর্ম হতে যাচ্ছে। এটা মনে রাখবেন। কারণ সংবিধানকে কেটে ছিঁড়ে এমন একটা ব্যবস্থা করছে যাতে কোনো অবস্থাতেই একটা সুষ্ঠু কোনো একটা অপ্রীতিকর পরিবেশে কোনো একটা বাহিনীর অধীনে কোনো একটা সুষ্ঠু সরকার গঠন হতে না পারে। সুতরাং এগুলাকে এখন যেহেতু এটা জনগণের বিজয়, এটা জনগণের পাওয়া, এটা জনগণের সকল শক্তির উৎস। এটাকে আমাদেরকে একশোবার তারা কথায় কথায় বলে সংবিধান। আরে জনগণের মনেই তো সংবিধানের দ্বারা জনগণের সম্মিলিতভাবে জনগণ যেটাকে সাপোর্ট করে এটাই তো সংবিধান। সম্মিলিতভাবে জনগণের মন থেকে যেটা আসে সেটাই তো সংবিধান। এটাকে আমরা হয়তো অনেকভাবে রিসাফল করে, অনেকভাবে কাটছাট করে সুন্দরভাবে সাজাই। এটাই আমাদের দায়িত্ব, নাথিং এলস। এর বাইরে তো কিছু না। যাক, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। আমি তখন আবার অন করব। অনেকক্ষণ কথা বললাম, আপনারা অনেকে ফলো করছেন। জাওয়াত আফনান, আমার মেয়ে, তারপরে তাইবা এনি, অর্থাৎ মামুনি, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। এটাকে রুকসানা মিলি, তারপরে আনিকা ওয়ালিদ, আরে নাতিন, তারপরে হলো এটা কি তাসনোবা তাসরিন বাকি, তারপরে এটাকে লিসা সালমা। আই এম সরি, আমি আপনি লিসা মানে কি আমার বাঙিনী লিসা কিনা তো জানি না। আমি প্লিজ কিছু মনে করবেন না, আপনার পরিচিতিটা হয়তো আমি অতভাবে জানি না। যাক, ব্রিং দ্যাম অন ইউর ক্যামেরা। আচ্ছা, যাক, আপনারা অনেকে ফলো করছেন। মোহাম্মদ মিনহাজ বলতে কি আমার মিনহাজ ভাই কিনা তো জানি না। মিনহাজ ভাই অর্থাৎ আমার সম্বন্ধে মিনহাজ ভাই কিনা জানি না, হয়তো হয়ে থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। সালাম নেবেন, দোয়া করবেন। আমরা এখন ইনশাআল্লাহ একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে বসে আছি। এটাতে দাওয়াত পেয়েছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এখানে এসেছি। এতদিন যাবৎ গত 2 সপ্তাহে বলতে গেলে 14 দিনে আমি 14 দুগুণে 28 ঘন্টা ঘুমাই নাই। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কারণ আমার ঘুম আসছিলই না। কারণ যে পরিস্থিতিতে যাচ্ছিল, এই পরিস্থিতিতে কি না কি হয়, কোন দিকে আমাদের পোস্টগুলো, আমি সাহস নিয়ে পোস্টগুলো দিতে ছিলাম। আমার পোস্টগুলা যদিও সম্পূর্ণ আইনগতভাবে পোস্ট ছিল এবং সমসাময়িক পরিস্থিতির উপর আইনগত মতামত নিয়ে পোস্ট ছিল, সেজন্য অনেকে এই পোস্টগুলো ফলো করেছেন এবং অনেক হয়তো ভালো ধারণাও নিয়েছেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাই সমাগম কীভাবে হয়েছে। আরো মিনিমাম 20টা নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম, প্লিজ আমাকে একটু এটা
কি কটা বাজে? নটার আগে পারবে না কারণ না উনি তো ওই নয়টার সময়। আছে সিট আছে? একটা